হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আগের দিনে কিন্তু আমি তোমাদের এই যে জায়গাটি রয়েছে এখান থেকে কিন্তু আরো একখানা টপিক আলোচনা করে দিয়েছিলাম, চম্পারণ সত্যাগ্রহ নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা কিন্তু একটু দেখে এসো, যারা দেখে এসেছো খুব ভালো। আচ্ছা, আজকে আলোচনা করবো আমরা খেদা সত্যাগ্রহ নিয়ে। ক্লিয়ার? তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিন এই জায়গাটি কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। তো চলো ফটফট দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া দেখলো কোর্স ফির বিষয়টা ভীষণ সামান্য রাখা হয়েছে, দেখো দেখেই নাও, পুরো বিষয় দেখতে পাচ্ছ। এখানে মেজর স্টুডেন্টসদের জন্য মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য মাত্র 699 টাকা রাখা হয়েছে। অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। ক্লিয়ার? চলো তাহলে এবার আর আলোচনায় না গিয়ে, অতিরিক্ত কথায় না গিয়ে আমি আমার পড়াশোনায় ফিরে আসি। দেখো, খেদা সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলা হচ্ছে? খেদা সত্যাগ্রহ ছিল, আন্ডারলাইন করেছি আমি কিন্তু, দেখো এখানে খ্রিস্টাব্দের নিচে, মনে রাখবে। খেদা সত্যাগ্রহ ছিল ভারতের জাতীয় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুজরাটের খেদা জেলায় সংগঠিত হয়েছিল। কোথাও কোথাও খেদা হয়ে গিয়েছে, একটু দেখে নেবে। গুজরাটের খেদা জেলায় সংগঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যে অঞ্চল ছিল খেদা অঞ্চল, সেখানে কিন্তু ভয়াবহ খরা ও ফসল হানি দেখা দেয়। ফলে কৃষকদের অধিকাংশই কি হয়, যে তাদের ফসল উৎপাদনে তারা ব্যর্থ হচ্ছে, বা এর সাথে সাথে কি হয়, তাদের যে আর্থিক অবস্থা সেটাও কিন্তু ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছিল, তাদের আর্থিক অবস্থাও ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছিল। ব্রিটিশ সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় দিতেও রাজি হচ্ছিল না। যদিও আইন অনুযায়ী ফসলের উৎপাদন তো 1/4 কম করার একটা বিধান ছিল, এই অন্যায় রাজস্ব আদায়ের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেই কিন্তু খেদা সত্যাগ্রহের সূচনা হয়। যেখানে আমরা চম্পারণ সত্যাগ্রহে দেখলাম 3 কাঠিয়া প্রথা, এখানে এবার রয়েছে আমাদের খেদা সত্যাগ্রহ, যেখানে দেখো পরিস্থিতি কিন্তু মোটামুটি সেম। ঠিক আছে, সেই অবহেলিত কৃষকরাই কিন্তু আরো একবার অবহেলিত হচ্ছিল। সেই সময়ে কিন্তু দাঁড়িয়ে এই যে খেদা সত্যাগ্রহ, সেটার কিন্তু সূচনা হয়। যেখানে একদিকে দেখা যাচ্ছে যে ফসলের দুরবস্থা, ঠিক আছে, যেখানে কৃষকরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে, সেখানে তাদের ওপরে আবার কিন্তু রাজস্ব চাপানো হচ্ছিল। ঠিক আছে, তো এই যে রাজস্ব আদায় করা হচ্ছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধেই কিন্তু পুরো কনসেপ্টটা, তার বিরুদ্ধেই কিন্তু খেদা সত্যাগ্রহ। ক্লিয়ার? আচ্ছা, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল ও অন্যান্য স্থানীয় নেতারা কৃষকদের অহিংস অসহযোগিতার পথে আন্দোলনের আহ্বান জানায়। ঠিক আছে, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল প্রমুখ নেতারা কিন্তু বলেছিলেন যে চলো আমরা আন্দোলন করব, কিন্তু অহিংস অসহযোগিতার পথে আমরা এটা করব। ঠিক আছে, আন্দোলনের মূল কৌশল কি ছিল? কর প্রদান থেকে বিরত থাকা, ট্যাক্স দিব না আমরা। ঠিক আছে, কৃষকদের বলা হয় তারা যেন সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকে এবং কোনোভাবেই যেন তারা মানে যে হিংসা, সেটা রাষ্ট্রই যেন না নেয়। তোমরা ঐক্যবদ্ধ থাকো, পরিস্থিতি যাই হোক, আমরা হিংসাত্মক হব না, এইটুকু বলা হয়েছিল। সরকার কর আদায়ের জন্য বিভিন্ন দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন কি করে দেখো, জমি বাজেয়াপ্ত করা, সম্পত্তি নিলাম করা, সমস্ত কিছু কিন্তু করতে শুরু করে। শুধুমাত্র কিসের জন্য? কর আদায় করার জন্য, শুধুমাত্র কর আদায় করার জন্য। যত যেভাবে পেরেছে অত্যাচার, পীড়ন করা, বিভিন্ন ধরনের দমনমূলক ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু তারা ট্রাই করেছিল। তবুও কৃষকেরা দৃঢ়ভাবে তাদের অবস্থানে অটল থাকে এবং পুরো আন্দোলন কিন্তু এই যে অহিংসভাবে কিন্তু তারা চালিয়ে নিয়ে যায়। ঠিক আছে, অহিংস প্রতিরোধ কিন্তু চালিয়ে নিয়ে যায়। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে সেই সময়। আচ্ছা, খেদা সত্যাগ্রহ ছিল গান্ধীজির সত্যাগ্রহ নীতির একটি সফল প্রয়োগ। ঠিক আছে, সেই প্রথম একটা ঘটনা যখন ঘটেছিল, সেটা যখন সফল হয়েছিল, ঠিক তার ফল হিসেবে ছিল কিন্তু খেদা সত্যাগ্রহ।
ঠিক আছে। চম্পারণ সত্যাগ্রহের পর এটি ছিল দ্বিতীয় বৃহৎ কৃষক আন্দোলন। তার মানে চম্পারণ সত্যাগ্রহ 1917-তে, খেদা সত্যাগ্রহ 1918-তে, এবং চম্পারণ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ দুটাই কিন্তু কৃষক আন্দোলন ছিল। খেদা সত্যাগ্রহ ছিল দ্বিতীয় বৃহৎ কৃষক আন্দোলন। একদম ক্লিয়ার রাখবে, যেখানে সত্য, অহিংসা ও আত্মত্যাগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা হয়েছিল। ঠিক আছে, এগুলো সমস্ত কিন্তু খুব ভালো পয়েন্টস গুলো রয়েছে, এক্সামে আসলে এক্সাক্ট এভাবে চেষ্টা করবে একটুখানি লেখার। আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত কিছু দেখা যাচ্ছিল যে কৃষি ক্ষেত্রে কর আদায় কিন্তু স্থগিত রাখতে তারা বাধ্য হয়, এবং যাদের ফসল হানি বেশি ছিল তাদেরকে কর মকুব করা হয় দেখা যায়। যদিও সম্পূর্ণ সাফল্য কিন্তু এখানেও পাওয়া হয়নি, তবু এটি কৃষকদের মধ্যে একটা বলে না যে কৃষকদের মনোবল তৈরি করেছিল যে আমরাও ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই যে চলতে থাকা অত্যাচার, নিপীড়ন, এইগুলোর এগেইনস্টে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অহিংস থাকি, তবু আমরা কিন্তু কিছুটা হলেও এখান থেকে কিছু রিল্যাক্সেশন কিন্তু পেয়েছি। তো এটা কিন্তু একটা তাদের কাছে খুব বড় কি বলবো যে তাদের একটা মনোবল বাড়ানো বা তাদের আত্মবিশ্বাসকে আবার ফিরিয়ে আনার একটা কিন্তু খুব ভালো একটা জায়গা ছিল। খেদা সত্যাগ্রহের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি প্রমাণ করে যে সংগঠিত অহিংস ও গণ আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম না যে কি বলবো যে কখনো কখনো কোনো ঘটনা কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু জাস্ট ট্রিগার করে যায়, তো এটা হচ্ছে সেটাই ছিল। ঠিক আছে, তো বলা হচ্ছে কি যে গণ আন্দোলনের মাধ্যমে, অবশ্যই অহিংস গণ আন্দোলনের মাধ্যমে এই যে অত্যাচার, এই যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিন্তু অবশ্য সম্ভব ছিল। তো এই আন্দোলনের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেল একজন দক্ষ সংগঠক হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেন এবং গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় সেটা স্বীকৃতি পায়। তো খেদা সত্যাগ্রহ পরবর্তী অসহযোগ আন্দোলনের ভিত্তি রচনা করে দেয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে আবার একটা নতুন দিক দেখিয়ে দেয় যে দেখো এভাবেও কিন্তু সম্ভব, এভাবে এক হয়ে বা এই যে অহিংস হয়েও কিন্তু প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, সেটা কিন্তু একটা পথ দেখিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল কিন্তু আজকে আমার খেদা সত্যাগ্রহের ক্লাস। আগের দিনে চম্পারণ সত্যাগ্রহ করেছি, যারা দেখোনি কাইন্ডলি দেখে এসো। আচ্ছা, এই খেদা সত্যাগ্রহ নিয়ে কিন্তু আরো অনেক ডিটেলস রয়েছে, সেইগুলো জানতে হলে আমার অনলাইন ব্যাচের ক্লাসেস গুলো জয়েন করতে হবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।